জিতের অভিনয় আমার খুব ভালো লাগে। আর ছোট বয়স থেকে আমি ওর প্রথম সিনেমা যেটা সাথী ছিল, আমার ওই সিনেমার প্লটটা খুব ভালো লেগেছে, মানে ওটা খুব টাচ করে, যখন ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমারও, এই গান আমার, সিনেমাটাও মিউজিকের ওপরে ছিল, খুব টাচ করেছিল সিনেমাটা। হ্যাঁ, তো জিৎ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টলি টক্স। আজকে আমার সাথে আছে শ্রমণা। শ্রমণার থেকে শুনবো সদ্য মুক্তি পাওয়া একটা গান। শ্রমণা, যদি গানটা একটু গাও। আমি ভাবিনি তুমি আবার ভালোবাসবে, আমি ভাবিনি একলা বসে আছি ঘরে তোমার অপেক্ষাতে, মন মানছে না, কেন মানছে না তোমার কথাগুলো মনে পড়েছে, আমি ভাবিনি। এই গানটা শোনার পর সবাই ভাববে, আশা করছি। শ্রমণার গান তো শুনলাম, শ্রমণাকে জিজ্ঞেস করবো এই যে গানের জার্নিটা শুরু হলো কী করে? গানের জার্নি আমার বাবার মানে থ্রুতেই হয়েছে, মানে ছোটোবেলা থেকেই আমি আমার বাড়ির পরিবেশ প্রচণ্ড রকমভাবে মানে গানের সাথেই বড় হয়েছি। মানে আমি মেইনলি ফোক গাই, মানে এইটা টোটালি একটা আলাদা একটা জনারের গান আমি লিখেছি, কম্পোজ করেছি। খুব ভয় ছিলাম যে গানটা কেমন হবে বা লোকেরা কতটা ভালোবাসবে গানটা, কিন্তু হ্যাঁ, ইন্সপিরেশন আমি বলতে পারি আমার যে এখন আমার প্রেজেন্ট লাইফ পার্টনার, সে আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে বলে এটা আমি বার করেছি। একটা হয় না একদম অন্য একটা জনারে নিজেকে প্রেজেন্ট করা, সেটা খুব টাফ হয়েছিল আমার জন্য। হ্যাঁ, বাট পরিবেশটা বাড়ির ছিল এবং এখন ওই আমার পার্টনার আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করেছে বলে আমি সাহসের সাথে নিজের গান যেটা লিখেছি সেটা বার করলাম। এবং আগামী দিনে আরও আছে, আমার মনে হয় 3-4টে গান আমার এখনও মানে অন ট্র্যাক, মানে আমি বানাচ্ছি, মানে এটা রেকর্ডিং করব বলে অনেক কিছু চলছে। তো এই হচ্ছে আমার শুরু। একটু আগে কথায় কথায় জানতে পারছি না, শ্রমণা মূলত ফোক গান গায়, বেশি গায়। তো একটা ফোক গান আমি শুনি শ্রমণার থেকে। তা না 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 রে না রে না রে না রে না রে না, তা না 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 রে না রে না, এই খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও নইলে রস গড়িয়ে হে গড়া পচে অকালে হবে মরণ, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। বাহ, খুব সুন্দর। শ্রমণাকে জিজ্ঞেস করি এই যে গানের প্রতি ভালোবাসা, এটা আসলো কিভাবে? মানে যখন থেকে আমার জন্ম, আমার মা বলতো আমি ছোটোবেলা থেকেই করতাম, মানে ওই সকালবেলা উঠে আমার শুনেই লোকেরা নাকি বুঝতে পারতো যে আমি জেগে গেছি, মানে উঠে গেছি। হ্যাঁ, তো মা বলতো সুরটা তো ছোটো থেকেই আছে গলায়। তো আর বাবার গান সুরেই বড়, মানে আমি ছোটোবেলায় যখন রাতে শুতে যেতাম তখনও আমার বাবা গাইতো দোতারা বাজিয়ে। তো আমার বাবা একজন লোকশিল্পী, তো দোতারা বাজিয়ে গান করতো, আর সেই ওই গানের মানে ওই ধুন শুনতে শুনতেই মানে আমি বড় হয়ে ছোটোবেলা থেকে আমি শুতে যেতাম ওই ধুন শুনে, আবার সকালেও হতো আমার ওই বাবার দোতারার আওয়াজে, কারণ বাবা সকালে উঠে প্র্যাকটিস করতেন। তো মানে আমার ঘুম যদি নাও ভাঙতো আমি বুঝতাম যে হ্যাঁ ওই দোতারা শুরু হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, বাবা এবারে গান প্র্যাকটিস করছে। তো তখন থেকে মানে আমি বিভিন্ন ধাঁচের গান করি, এমন নয় যে শুধু ফোক সং গাই। ফোক সঙের আমার বেসটা হচ্ছে ফোক, কিন্তু মানে সেটা আমার গলা শুনলে অনেকে বুঝতে পারবে আমার বেসটা ফোকের, কিন্তু আমি মানে বিভিন্ন মানুষের গান শুনেছি ছোটোবেলা থেকে, আর এখনও ট্রাই করি যে আমি ডিফারেন্ট টাইপের গান মানে কম্পোজ করি বা ডিফারেন্ট রকমের গান ট্রাই করার চেষ্টা করি, মানে এটা আমার একটা চেষ্টা রয়েছে, এই আর কি। তো বাবার সঙ্গে নিশ্চয়ই তুমি স্টেজ পারফরমেন্সও করেছো? একদম একদম। মনে আছে স্টেজে একদম প্রথম গান কি গিয়েছিলে?
হ্যাঁ, বাবার সাথে অনেক ছোটোবেলা থেকে বাবা আমাকে এই গানটা শিখিয়েছিল। একটি ভাটিয়ালি গান আছে যেটা আমি এটাও শেয়ার করতে চাই, আমি রিসেন্টলি আকাশ আর্ট সুপারস্টারে উইনার হয়েছি। Wow! তো আমার কাছে এটা একটা বড় পাওনা। দেবজ্যোতি মিশ্র জাজ ছিলেন, তো উনি আমার গানকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করেন। মানে আমার কাছে এটা একটা মানে অনবদ্য মানে কি বলবো শেয়ারিং আমি এখন করলাম। মানে আমাকে বলেছিলেন যে মানে পল্লীগীতি বা ফোক অনেকের কাছেই শুনেছেন, তো এই মাঝি বাইয়া যাওরে এই গানটা গেয়ে আমি ওখানে উইনার হই। দুটো গান গেয়েছিলাম, একটা ঝুমুর, একটা এই ভাটিয়ালি গান। তো আমি ভাটিয়ালি গানটাই আমি শোনাচ্ছি এখন। আমার বাবা আমাকে জীবনের প্রথম এই গানটাই মনে আছে শিখিয়েছিলেন। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও মাঝি বাইয়া যাও রে, ও মাঝি রে দুষ্ট ভারী ছয়টি রিপু কথার বাধ্য নয়, গোলমাল করিতে চাহে, গোলমাল করিতে চাহে, ডুবাইতে সবাই মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে। খুব সুন্দর, অসাধারণ। ছোটবেলা থেকেই গান করো, গানের পরিবেশ যেহেতু বাড়িতে ছিল, মানে কিভাবে ছোটবেলা থেকে তোমার বাবা বা তুমিও কিভাবে তৈরি হয়েছো এই গানের জন্য, মানে কিভাবে পুরোটা হয়েছে শুনে? বাবা অ্যাকচুয়ালি অনেক মানে বাবা শহরে অনেক পরে আসে, বাবা গ্রামের মাটির মানুষ। বাবা অনেক 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 জায়গায় ট্রাভেল করেছিল, কারণ কি আমার দাদুর মানে ট্রান্সফারিং জব ছিল, মানে ট্রান্সফারেবল জব ছিল, অনেক জায়গায় থেকেছে। তো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বা মানে জলপাইগুড়ি এইসব জায়গায় বাবা ঘুরেছেন। এবং আমরা জানি যে মাটির কাছে না থাকলে মানে ফোক সং গাওয়া যায় না একদম। হ্যাঁ, তো বাবা বলতেন যে ওই দোতারার আওয়াজেই বাবা বড় হয়েছে, কারণ ওখানে যারা ভিক্ষা করতে আসতেন ওই সব মানুষের গান বাবা শুনতেন, যারা বাড়িতে ওই যে আগেকার দিনে যে চাল ডাল নিয়ে যেত ভিক্ষা করতো, তো তারা তো দোতারা বাজাতো। তো সেই দোতারার আওয়াজ বাবা শুনতেন, এবং বাবার খুব ইচ্ছে করতো যে আমিও দোতারা বাজাবো। বাবাকে কেউ শেখায়নি গান, মানে সেভাবে যদি তুমি আমাকে বলো কে শিখিয়েছে, বাবা অনেক ছোট থেকে দোতারা বাজাতে বাজাতে ওই টিউনেই বাবা মানে বিভিন্ন লোকগীতি মানে গেয়ে চলেছিলেন। তারপরে যখন বাবা বড় হয়ে কলকাতায় আসে, মানে তখন আমার দাদু কলকাতায় আসেন ট্রান্সফার হয়ে, তখন বাবাকে একজন বলেন যে তুমি কোনো গুরু কেন নিচ্ছ না, অ্যাজ আ গাইড যেটাকে বলে। তখন বাবা দীনেন্দ্র চৌধুরীর কাছে মানে শেখেন। দীনেন্দ্র চৌধুরীর নাম আমরা সবাই জানি, উৎপলেন্দু চৌধুরী, দীনেন্দ্র চৌধুরী। তো বাবা তার কাছে শেখেন, এবং পরবর্তীকালে মানে মানে ফোকে একটা ভালো জায়গা আমার বাবা করেছে। বাবার নাম গৌতম দে, আমি এমনি শেয়ার করলাম এখানে। আমার বাবা অ্যাকচুয়ালি লাকিলি অনেক মানুষের সান্নিধ্যে পৌঁছতে পেরেছেন, অমর পাল থেকে শুরু করে অনেকেই, স্বপন বসু, তারপর স্বর্ণজিৎ মণ্ডল, যারা মানে ফোকে একটা জায়গায় পৌঁছে গেছেন। তো তাদের সঙ্গে বাবা কাজও করেছে, ইভেন বাবা শক্তি ঠাকুরের সাথেও কাজ করেছেন। মানে ইটস সো লাকি। মানে আমার বাবাকে তখন মনে হয়েছে, আমার এখনও মাঝে মাঝে মনে হয় যে মানে সত্যি মানে মানে বাবা যে এত কাজ করেছেন, বাবা কোনোদিন সেভাবে কারোর সাথে শেয়ার করেননি। কারণ আমার বাবা বলতেন, আমার বাবার মেইন প্রফেশনটা মিউজিক ছিল, কিন্তু বাবাকে সংসার চালাতে গিয়ে বাবাকে মানে একটা চাকরি করতে হয়েছে। তো মানে সেই কারণে বাবা বলতেন যে স্ট্রাগলিং পিরিয়ড ছিল বাবার জন্য প্রচণ্ড, কারণ মানে বাবার ওপরে কেউ ছিলেন না। আমার দাদু অনেক আগেই মারা যান, তো তখন বাবাকে ওই ফ্যামিলি চালাতে একটা চাকরি করতে হয়েছে। তখন বাবা আমাকে, তাই জন্য আমাকে মাঝে মাঝে বলতেন যে তুই গানটা কর, গান তো আছেই তোর গলায়, গান কোনোদিনও ছেড়ে যাবে না, কিন্তু তার আগে তুই একটা নিজের মানে সেটেলমেন্ট, মানে টাকা পয়সা না থাকলে আমরা ভাবতে পারি না আজকের দিনে শুধু মিউজিকের ওপর ডিপেন্ড করা। তো আমার মনে হয় সেটা একটা স্ট্রাগলিং ছিল বাবার জীবনে। আর হ্যাঁ, শেখা যেটা তুমি আমাকে বলেছো, আমি ছোটো বয়স থেকে
অ্যাকচুয়ালি আমার রবীন্দ্রসঙ্গীত শিখে বড় হওয়া, সেটা একটা আলাদা জায়গা। মানে আমার বাবার কাছে আমি ফোকটা তো বাবার কাছে কোনো দিনও শিখতে হয়নি, কারণ ওটা পরিবেশ ছিল। বাবা সকালে যখন আমাকে ঘুম থেকে উঠতাম তখন বাবা হয়তো বলতো চলে আয় তো এই গানটা গেয়ে নে তো আমার সাথে বসে, এইরকম একটা। তখন আমি বলতাম যে আমার তো এখন স্কুল আছে, বলছো ঠিক আছে 8 ঘন্টা আমার সাথে বস, শিখে নে গানটা, তারপরে যাবি স্কুলে। মানে এরম ছিল আর কি বাবার সাথে। তারপরে রাত্রিবেলাও যখন মানে ডিনার করে উঠতাম, বাবা হয়তো একটা গান গাইছে, এবারে গাইতে গাইতে হয়তো আমাকে বললো এই জায়গাটা করতো আমার সাথে, দেখি তো পারিস কি না। মানে যখন পারতাম না বাবা প্রচণ্ড মানে ধমক দিত। মানে বাবা মানে এখনো আমাকে যা ভাবে মানে খুব বাজেভাবে শাসন করে। তখন মনে হয় কি ধুর আমি যাবই না, শিখবই না, মানে এইরকম প্রচণ্ড রাগও হয়। কারণ আমার মনে হয় জানি না, মানে আমার বাবা আমাকে এতটা ধমক দিয়েছে বলেই হয়তো আমি আজকে এতটা মানে মানে কনফিডেন্টলি একটা পারফরমেন্স করতে পারি অন স্টেজে দাঁড়িয়ে। কারণ বাবা যতক্ষণ না পর্যন্ত আমি ওই পারফেক্ট করতে পারছি ততক্ষণ না পর্যন্ত আমাকে বলেই যাবে আর যাতাভাবে বলবে। তখন মনে হবে যে এ বাবা এত বাজেভাবে বলছে, আমাকে করে দেখাতেই হবে। মানে ওই জেদটা তখন চেপে যায় মাথার উপরে। তো এই নিজের লোকেরাই কিন্তু একটু ওরমভাবে বকে। তো আচ্ছা, তো ছোটবেলা থেকে গানে গানে বড় হওয়া, তো হঠাৎ এই যে কলকাতায় এখন তুমি আছো, কলকাতায় আসছো, এখন গানের জন্য চেষ্টা করছো, তো এই অভিজ্ঞতা যদি কেমন যদি বলো। অ্যাকচুয়ালি মানে আমার যদি পুরো লাইফের জার্নিটা বলি, অ্যাকচুয়ালি আমার বেসটা তো ফোক, তো আমি ফোক দিয়েই মানে বড় হয়েছি। মানে ছোটো থেকে বাবার ফোক শুনে শুনে, তারপরে রবীন্দ্রসঙ্গীত শেখা পূবালী দেবনাথের কাছেও শিখেছি, মিত্রা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের যিনি পুত্র, মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় যিনি ওয়াইফ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ। হ্যাঁ, তো মিত্রা বন্দ্যোপাধ্যায় আমার হাতে খড়ি রবীন্দ্রসঙ্গীতে, ওনার কাছে। তো আমি খুব ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি মানে শেখার দিক থেকে। তারপর ক্লাসিক্যালও শিখেছি আমি কিছুদিন স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়ের কাছে এবং শান্তিময় মুখোপাধ্যায়ের কাছে, যিনি এখন আর নেই। শান্তিময় মুখোপাধ্যায়, আমি খড়দায় থাকতাম, তো খড়দাতেই ওনার কাছে শিখতাম। তো আমার বেসটা এই কারণেই, তুমি যদি আমার গলাটা শোনো তো মানে ইটস আ মিক্সড অফ, মানে রবীন্দ্রসঙ্গীতও আমি গাই, তো খুব বেশি গাই না, কারণ রবীন্দ্রনাথকে তো মানুষ মানে সারা জীবনেও চিনতে পারবে না, মানে সারা জীবনটাও পড়ে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরকে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি খুব ভয়ে গাই, মানে খুব কম গাই, ভয়ে গাই। তো এই জার্নিতে যখন আমি আস্তে আস্তে বড় হই, আমি পড়াশুনো করি, মাস্টার্স করি, আমি ইকোনমিক্সে মাস্টার্স করি। তো সব কিছুরই একটা প্রেশার তখন শুরু হয় যে না আমাকে একটা ইনকাম করতে হবে, যা হয়। আর আই এম দ্য সিঙ্গেল চাইল্ড, তো বাড়ির একা একজন দায়িত্বটাও থাকে, আমার কোনো দাদা ভাই নেই। তো সেই কারণে আমার মনে হয় যে আমাকে একটা ইনকাম করতে হবে। তো সেই কারণে আমি বাইরে চলে যাই। তো আউট অফ কলকাতায় আমি থেকেছি, পড়াশোনা করেছি এবং তারপরে চাকরি করতাম। আমি 6-7 বছর বিভিন্ন জায়গায় ঘুরেছি একা পুরো। তো এই ঘুরতেও একটা আমার নিজেকে চেনার বিষয় হয়, মানে আমি যে কত ধরনের গান গাইতে পারি, মানে মানে আমি যখন গুজরাটে থাকতাম অনেকে আমাকে গুজরাটি গান গাইতে বলতো, কিন্তু আমি তখন ভাবতাম এ বাবা এই ভাষাটা তো আমি জানি না, আমার শিখতে হবে। তখন আমি 2-4 জনের থেকে সেই ভাষা শিখি এবং এখন আমি গুজরাটি ফোকও গাই, রাজস্থানি ফোকও গাই। মানে খুব অদ্ভুতভাবেই যখন আমি বিহারে থাকি, মানে আমার হাজব্যান্ড যিনি এখন প্রেজেন্ট, আমার হাজব্যান্ড হি ইজ বেসিক্যালি ফ্রম ইউপি। তো হ্যাঁ, তো তার সান্নিধ্যে এসে তার ভাষাটাও শিখি, আমি ভোজপুরি গানও গাই, ভোজপুরি ফোকও গাই। তো এত কিছু আমার জীবনে হয়েছে। তারপরে কলকাতায় আসার পেছনে একটা কারণ হচ্ছে, আমার বাবা চেয়েছিলেন যে আমি কলকাতায় থেকে গানটা পারসিউ করি, মানে এত বছর বাইরে থেকেছি, নাও আই শুড কাম ব্যাক, মানে আমার নিজের কালচারটাকে আমি ফলো করি। তো এই আর কি। তো আমি এখন কলকাতায় আছি, আমার এখনও অনেক স্ট্রাগল পিরিয়ডই চলছে, কিন্তু তাও মনে করি যে আমি এখন এমন একটা জায়গায় যেখানে এখান থেকে আর মানে পিছনে যাব না। মানে আমি এখন পুরো গানের জগতেই ঢুকে গেছি বলতে পারো। মানে সকাল সন্ধ্যা রাত খাওয়া ঘুম তো আছেই, কিন্তু গানটা হচ্ছে আমার অক্সিজেন, গান ছাড়া ভাবতে পারি না। আরেকটা জিনিস, রমনা হচ্ছে খুব ভালো লার্নার, কারণ এত জায়গায় গেছে, এত মানে শিখে আবার গানও গাইছে। শেখা আর ওটা নিয়ে আবার গান গাওয়া দুটো কিন্তু অনেক ডিফারেন্স। আচ্ছা, এখন তো বাংলায় নানান রকম কাজ হচ্ছে, রিসেন্ট কোনো গান খুব ভালো লেগেছে এরকম কিছু আছে?
আমার যেটা এখন খুব ভালো লাগছে সেটা হচ্ছে ফোক সং নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে। রিসেন্টলি আমার বহুরূপীর এই গানটা খুব ভালো লেগেছে। আচ্ছা, কোন গানটা? এই শিমুল পলাশ। আচ্ছা, যদি দু লাইন গেয়ে শোনা। আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের বিয়া, ওই শিমুল পলাশ সাজবে আগো, না কেন লোক দিয়া রে, না কেন লোক দিয়া, শিমুল পলাশ সাজবে আগো, না কেন লোক দিয়া রে, না কেন লোক দিয়া। খুব সুন্দর, খুব সুন্দর। গানে গানে বড় হওয়া, তো ইন ফিউচার নিয়ে কি ভাবছো গান নিয়ে? আমার মনে হয় আমার সাথে মানে মিউজিকের সাথে এবং ঈশ্বরের সাথে একটা ভীষণ মানে খুব মানে কানেকশন আছে, কারণ আমি গানটা কোনোদিনও পারসিউ করতে পারতাম না যদি ওপরওয়ালা আমার সাথ না দিত, এটা আমার মনে হয়। কারণ মানে আমি টোটালি একদমই অন্য একটা লাইন নিয়ে পারসিউ করছিলাম, তো মানে আমি এনজিওতে কাজ করতাম, তো সেখানেও একটা ট্রেনার লেভেলে, সিনিয়র ট্রেনার লেভেলেও হয়তো পৌঁছে গেছিলাম অলমোস্ট। তো সেইখানে দাঁড়িয়ে মানে আমার যেহেতু আমি প্রচণ্ড ব্যস্ত থাকতাম সারাদিনে, ছেড়ে দিয়ে তাহলে আবার এখন গানে, হ্যাঁ মানে আমি হ্যাঁ নট ইনটু ফুল টাইম ওয়ার্ক। তো আমার মনে হয়েছিল যে হয়তো মানে আমার সারাদিনে 24 আওয়ার্সের পরে আমি গানটা, অফকোর্স গানটা করতাম, কিন্তু আমি আমার ফুল মানে সব কিছু দিয়ে আমি গানটা করতে পারতাম না। সেখানে আমার মনে হতো যে বাবা আমি এই জিনিসটা নিয়েই ভাবতে পারছি না যেটা আমার ভেতরে রয়েছে, বা হয়তো আমাকে ঈশ্বর কোনোভাবে বারবার হয়তো বোঝানোর চেষ্টা করছে যে তোকে এই 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 জিনিসটা পারসিউ করতে হবে। বিকজ মানে আমার এটা বারবার এটা রিয়েলাইজ মানে আমি করেছি বিভিন্ন জায়গায় যখন ট্রাভেল করেছি। আমি যেহেতু আমি এনজিও সেক্টরে কাজ করতাম, আমাকে বিভিন্ন গ্রামেও থাকতে হয়েছে এবং গ্রামের মানুষদের সাথেও আমাকে কানেক্ট করতে হয়েছে। মানে লাকিলি যখন আমি গুজরাট বা রাজস্থানে ছিলাম, আমাকে সেই সকল গ্রামেও থাকতে হয়েছে এবং ইট ওয়াজ ভেরি টাফ বিকজ আমি তাদের ভাষা জানতাম না, তো আমাকে হিন্দিতে কানেক্ট করতে হয়েছে। তারপর আমি গুজরাটি ভাষাটাও শিখি, সেটাও খুব মানে ভালো লাগে যে নতুন ভাষা শিখলাম। কিন্তু স্লোলি আমার তখন ওখানে সেই গ্রামের মানুষরা আমার গানে আমার আরও বেশি কাছে আসে, তাদের সান্নিধ্যে থেকে মানে আমার এটা মনে হয় যে গান আমাকে তাদের আরও বেশি সান্নিধ্যে নিয়ে যায়। মানে এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট ছিল যে অনেকেই আমার হয়তো আমার মানে আমার সেক্টরে কাজ করতো, কিন্তু মানে মিউজিক আমাকে মানে এই কাজটাতেও অনেক বেশি হেল্প করেছিল এবং সবার মানে মাটির মানুষদের কাছে আমি অনেক বেশি ক্লোজ হতে পেরেছি। সেখানে গুজরাটি ফোক সং বা রাজস্থানি ফোক সংও আমি ওরমভাবেই তুলেছি, মানে আমাকে তারা হেল্প করেছে সেই ভাষাটা শিখতে। ইভেন পরবর্তীকালে মানে মানে আসামি বা নেপালি বা এখন ভোজপুরিও গাই। তো আমি বিভিন্ন ধরনের গান যখন করি, আমার মনে হয় যে আমার ভেতরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষের একদম সান্নিধ্যে গিয়ে মানে কিছু জিনিস শেখা। কারণ আমি যদি একদম মানুষের থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়ে মনে করি যে আজকে একটা ঘরে বসে আমি গান করব, সেটা সম্ভব না, ইটস নট পসিবল। তাই জন্য আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি। আমি নিজে মনে করি যে এই তো রিসেন্টলি আমি চেরাপুঞ্জি গেছিলাম। আচ্ছা, মানে আমি পাহাড় খুব ভালোবাসি। মানে পাহাড়ে গেলে আমার নিজের মন থেকে না ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসে। না বলতে আমি ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসে সেটা বলছি। মানে তখন আমার মনে হয় যে এই মানুষদের কাছে যদি না আসি, ঠিক আছে, পাহাড়ের মানুষগুলো খুব সুন্দর হয়, খুব মানে হ্যাঁ খুব সৎ হয়, তো তখন মনে হয় তাদের কাছে থাকলে আমি অনেকটা বেশি সৃষ্টি করতে পারি। তো বাস এইভাবেই আমার নিজের জীবনটাকে দেখছি। আগে গান লিখে যেতে চাই, গান বানিয়ে যেতে চাই, মানুষকে আনন্দ দিয়ে যেতে চাই, সেটাই হচ্ছে আমার পারপাস। এরপরে কি সুযোগ পেলাম, কি আসলো না আসলো, সেটা তো সবটাই কপাল। যদি ঈশ্বর আমার সাথে থাকে তো আমার মনে হয় যে আই ক্যান অ্যাচিভ, এই জার্নিটা খুব ইজি হয়ে যাবে। শ্রমণাকে তো ছোটবেলা থেকে অনেকে গান শুনছে, অনেকে অনেক কিছু বলেছে ভালো কথা, কিন্তু এমন একটা কথা যেটা তুমি কোনোদিনও ভুলবে না, এরকম একটা কিছু যদি বলো, সেটা ভালো না খারাপ? ভালোই। মানে ভালো কথা বলতে আমি রিসেন্টলি আকাশ আর্ট সুপারস্টারে গেছিলাম। তো আমার মনে হয় দেবজ্যোতি মিশ্র স্যার আমার খুব ক্লোজ একটা মানুষ, আমি তাকে খুব মানে সম্মান করি। দেবুদা বলে সবাই তাকে। তো সেই দেবুদা আমার সবার সামনে একটা কথা বলেন যে এই যে স্ট্রাগলটা, মানে স্ট্রাগল তো সবাই করছে, সেটা এই মিউজিক ইন্ডাস্ট্রি বলে না, সবাই স্ট্রাগল করছে। তো উনি আমি জানি না, উনি আমাকে আমার ভয়েস শুনে বলেছিলেন যে আমার ভয়েসে কোনো রকম মানে আমি যে আর্টিফিশিয়াল কিছু আওয়াজ বার করছি এরকম
এরম কিছু না, উনি আমার যে দরাজ ভয়েসের প্রচণ্ড রকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। উনি বলেছিলেন সেটা একদম ভেতর থেকে আসে, কোনো একটাভাবে হয়তো ঈশ্বর আমাকে এই ভয়েসটা দিয়েছেন। আর আমি যে স্ট্রাগল করছি সেটা আমার মানে গান শুনেই সেটা বোঝা যায়। তো আমার মনে হয় দ্যাট ইজ আমার কাছে একটা প্রাপ্য, মানে কি বলবো, সেটা মানে সুপার ন্যাচারাল কানেকশন আমি এটা ফিল করি গানের সাথে। হ্যাঁ, এবং ওনার কথাতেও আমি এটা ফিল করলাম। উনি মনে গানের মধ্যে একটা কোনো দরদ, হ্যাঁ, মানে আই হ্যাভ দ্যাট ভয়েস, জানো তো। মানে আমার এটা মানে তুমি যদি আমাকে একদম এমনি একটা বাড়িতেও বসে রাখো, কোনো ইনস্ট্রুমেন্ট না দিয়ে, মাইক ফাইক কিছু না দিয়েও, মানে আমি খালি গলাতেও আমি গাইবো। এবং আমার এরকমও মানে দিন গেছে যে আমার প্রচুর লোক হয়তো পাশের বাড়ি থেকে চলে এসেছে আমার গান শুনে বা হ্যান, তো এইটা আমার কাছে আমার ভয়েসটাই হয়তো আমার প্রাপ্য। তাই যে আমি মানে গান আমি ওরকম আস্তে আস্তে গাইতে পারি না, আমি প্রচণ্ড খুলে গাইতে ভালোবাসি, এই আর কি। আচ্ছা, এবার শ্রমণা কেমন সেটা একটু জানবো। দুটো করে অপশান থাকবে, কেন সেটা চুজ করতে হবে, বলতে হবে, মানে ঠিক আছে। খিচুড়ি না পোলাও? খিচুড়ি। কেন? ওই ছোটোবেলায় ভোগ দিত, এখনও মনে আছে। ইভেন কালী পুজো এই তো কদিন আগে মানে আমি একটা প্রোগ্রাম করতে যাই, সেখানে মানে মঞ্চে উঠে ভাবছি খিচুড়িটা কখন খাবো মানে তারপরে সে অর্গানাইজার খিচুড়ি এনে দিয়েছেন, খাইয়েওছেন। তো খিচুড়ি ছোটোবেলাকার ওই ভোগ, যে ওই লাইনে দাঁড়িয়ে যে ভোগ নিতাম মায়ের সাথে, এইটাই আমার কাছে সব থেকে সুন্দর একটা স্মৃতি। আচ্ছা, ফুচকা না চুরমুর? ফুচকা। কেন? মানে কলকাতার একটা মানে মেইন অ্যাট্রাকশন ইজ ফুচকা। বাইরেও গেলে আমরা এত জায়গায় ঘুরেছি, ওই ফুচকা আমি কোথাও পাইনি। হ্যাঁ, কলকাতা ইজ বেস্ট ফুচকা। হ্যাঁ। বিরিয়ানি না ঘরের ভাত? বিরিয়ানি। এটা তো আমাকে দেখেই লোকেরা বুঝতে পারে আমি একদম মেনটেন করি না। লাস্ট বিরিয়ানি কবে খেয়েছো? লাস্ট বিরিয়ানি খেয়েছি এই তো কদিন আগেই খেলাম, এই তো পুজোর মধ্যেই একদিন খেয়েছি। দেব না জিৎ? জিৎ। আমি জানি না, জিতের অভিনয় আমার খুব ভালো লাগে। আর ছোট বয়স থেকে আমি ওর প্রথম সিনেমা যেটা সাথী ছিল, আমার ওই সিনেমার প্লটটা খুব ভালো লেগেছে, মানে ওটা খুব টাচ করে, যখন ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমারও, এই গান আমার, সিনেমাটাও মিউজিকের ওপরে ছিল, খুব টাচ করেছিল সিনেমাটা। হ্যাঁ, তো জিৎ। কালী পুজো গেল, কেমন কাটালে? আচ্ছা, তো কালী পুজোটা তো আমার মিউজিক্যাল শোজেই কেটেছে, মানে খুবই ভালো কেটেছে। দুর্গা পুজোতে আমি এখানে ছিলাম 2 দিন, আর তারপরে আমার পার্টনার যেখানে থাকে গুয়াহাটি, ওখানে চলে গেছিলাম। তো আমার দুর্গা পুজোতে আমি ঘুরেছি প্রচুর, আর কালী পুজোতে আমি গান করেছি, শো করেছি, খুব আনন্দ করেছি। দু রকমের কেটেছে। হ্যাঁ। কোন বাজিটা খুব ফেভারিট? আমার তো চকলেট বমি ভালো লাগে। এরকম কোনো মজার এক্সপেরিয়েন্স আছে? আমার দারুণ ভালো লাগে। আমার মনে হয় কি যার সাথে বেশি শত্রুতা, বেশ কোনো চুপচাপ ফেলে দাও বোমটা, একটু কিছুক্ষণ পরে বোম, বাস। হ্যাঁ, ও বুঝতে পারবে কি ফেলেছে, বা পেছনে তাকিয়ে হয়তো পরে দেখলো। শ্রমণার প্রিয় ঋতু কি? বসন্ত। আচ্ছা, কারণ? আমি খুব রোম্যান্টিক মানুষ, জানি না আমাকে দেখলে অতটা মনে হয় না, তো আমি, হ্যাঁ, আমার মনে হয় জীবনে প্রেম না থাকলে গান বাজনাটাও করতে পারতাম না আমি। হ্যাঁ, আই উইল স্পিক অ্যাবাউট মাই লাভ স্টোরি অলসো, যদি সেটা বলতে পারো। হ্যাঁ, খুব যুদ্ধ করে প্রেম করেছি, যুদ্ধ করে বিয়ে করেছি, এবং আমার কাছে মনে হয় মানে আমি যেহেতু আমার নিজের কাস্টের বাইরে গিয়ে বিয়ে করেছি, তার মানে অনেক রকমের প্রবলেম থাকা সত্ত্বেও একদম যুদ্ধটা অনেক গিয়েছিল। আর এই যুদ্ধে আমি অনেক কিছু অ্যাচিভও করেছি, মানে তো ইয়েস, তো আমার লাইফ পার্টনার আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। সম্পূর্ণ একটা আলাদা পার্সোনালিটি আমার হয়তো তৈরি হয়েছে ওর জন্য, আমার এটা মনে হয়। কারণ আগের শ্রমণা, আজ থেকে 5-6 বছর আগের শ্রমণা এতটা বেশি, মানে এতটা যে কনফিডেন্স ছিল আমার ভেতরে আমি জানতাম না। মানে আমি করতাম অনেক কিছু কাজ, কিন্তু কোথাও একটা আমি বুঝতে পারতাম যে কোথা ঠিক কোনটা ভুল, কোথায় পা দেওয়া উচিত, কোথায় পা দেওয়া উচিত নয়। আমার মনে হয় বন্ধু হিসেবেও আমার পাশে থেকেছে। তো হ্যাঁ, তো আমার একটা প্রেমিক সত্তা আছে। আমি খুব ইমোশনাল মানুষ, বাই দ্য ওয়ে। সিনেমা বেশি ভালো লাগে না ওয়েব সিরিজ? এখন খুব সুন্দর সুন্দর ওয়েব সিরিজ আসছে, মানে আমি হইচইয়ের খুব বড় ভক্ত, এবং আমার কাছে সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে আমি আবার সাবস্ক্রাইব করি, এই চলে আর কি।
তো সিনেমা কি বলবো, সিনেমা হচ্ছে একদিন প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিলাম, ব্যাস তৃপ্তি। আর ওয়েব সিরিজ হচ্ছে অল্প অল্প করে, মানে রোজ দিন মানে অল্প অল্প করে খাবো, তার একটা আলাদা মজা আছে। লাস্ট কি ওয়েব সিরিজ দেখেছো? রিসেন্ট আমি একটা অন্য ধরনের দেখলাম, পারছাই বলে একটা ওয়েব সিরিজ, ভূতের হন্টেড। হ্যাঁ, ভয় পাও? হ্যাঁ, ভীষণভাবে ভয় পাই, আবার দেখিও, মানে দেখবো বেশ মজা করে। তারপরে একদিন দুদিন একটুখানি ওই রাত্রিবেলা লাইট জ্বালিয়ে থাকতে হবে। কোনোদিন ভূত দেখেছো না? মানো কি? হ্যাঁ মানি, ভীষণভাবে মানি। মানে পজিটিভ থাকলে নেগেটিভও থাকবে সেটা মানো? হ্যাঁ একদম একদম, মানে আমি যে মানে ভগবানকে যতটা বিশ্বাস করি, ভূতকেও অতটাই বিশ্বাস করি। একদম। দেখো না, আমার মায়ের কাছে শোনা অনেক গল্প আছে, মানে তার এক্সপিরিয়েন্স প্রচুর, মায়ের এক্সপিরিয়েন্স একটা ছোট গল্প যদি কিছু বলো। মানে মা আমাদের সাথে একদিন ঘুরতে গেছিলো, ছোটোবেলা তো অনেক ঘুরতাম, মানে মা মাসি সবাই কাজিনদের সাথে সব হই হই করে বোলপুর যাওয়া হয়েছে। বোলপুর নাম শুনে বুঝতে পেরেছে, আমরা গেছিলাম রসুলপুরে, নট প্রপার রসুলপুরে, দেখো গা হাত পা কাটা দিচ্ছে। রসুলপুরে তখন কোনো সেরকমভাবে না হোটেল ফোটেল ছিল না, তো আমরা একটা ওই ইয়েতে ছিলাম, এই একটা ওই যে কাঠের এরকমভাবে বানানো আর কি ঘর টাইপের, তো ওইখানে আর কি ছিলাম। তো সেখানে আমরা রাত্রিবেলা, তো আমি তো আমার মাসিদের সাথে শুয়ে পড়েছিলাম, তারপরে মা রুমে একা ছিল, তারপরে দেখছি বাবা অনেক দূরে একটা জায়গায় গান করছিল আর কি, তখন সেদিন রাত হয়ে গেছিলো, তো সামনে মোটামুটি জঙ্গল ছিল। তো রাত্রিবেলা মানে মানে কি বলবো, মা দেখছি যে ডাকাডাকি করছে যে হ্যাঁ আসো আসো এরকম। তখন আমরা পাশ থেকে যাই, তখন আমরা বলি কি হয়েছে কি হয়েছে, বলছে এরকম দরজা ধাক্কা দিচ্ছে কেউ একজন। হ্যাঁ, তো মা তখন কিছু সেরকম শেয়ার করছিল না, মা বলছিল কে দরজা ধাক্কা দিচ্ছে অনেকবার করে, হ্যাঁ যতবার করে যাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এরম আর কি পরে মানে এক্সপিরিয়েন্স হয় মায়ের। আর সকালবেলা তখন যখন সকাল হয়, তখন যখন আমরা ওখান থেকে ব্যাক করি, মানে ব্যাক করবো, রেডি ফেডি হয়েছি, মা তখন বলছে যে রাত্রিবেলা তোরা যখন অন্য ঘরে ছিলিস, আমার তো মানে কি বলবো, বারবার মনে হচ্ছে কেউ একজন আসছে আর দরজাটা ধাক্কা দিচ্ছে, আমি খুলছি, দেখছি একটা হাওয়ার মতো কে একটা চলে গেল, আর আমার চোখটা পড়েছিল মানে জঙ্গলের একটা কোণে, যেখানে পরের দিন জানা যায় যে ওখানে একটা কবর আছে, মানে ওইখানকারই যিনি মানে যার ওই এলাকা, তার প্রথম স্ত্রী যিনি ছিলেন, তার কবর ওখানে ছিল। তো পরের দিন আমাদের অনেক স্টোরি শোনানো হয়, যেটা আগের দিন আমাদের শোনানো হয়নি, যখন আমরা গিয়ে থাকা হলে থাকছি, খেলাধুলো করছি, ও মা সারাদিন ওই জঙ্গলেই খেলছি আমি আর আমার ভাই, তখন অনেক ছোট ছিলাম। দিয়ে পরের দিন জানাচ্ছে যে ওখানেই কবর নাকি, মানে যেখানে আমরা রুম নিয়েছি তার পাশেই কবর। মানে সময়টা কি কোনোভাবে 3টে 3:30 এরকম? এক্স্যাক্টলি ওই সময়টা খুব পাওয়ারফুল। ব্যাস ওই সময়তেই দেখেছে আমার মা, যা অনুভব করেছে। তারপরে তো এক দুদিন সে মা মানে বিভৎস রূপ নিয়ে ফেলেছিল, আমরা ভেবেছিলাম মানে কোনো ভূত চেপে গেছে, সে সবেতেই রাগারাগি করছিল। তারপরে গিয়ে দুদিন পর বলছে যে হ্যাঁ তোরা তো তখন বুঝিসনি, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। দুদিন ধরে মায়ের মানে ওই ব্যাপারটা ভেতরে ছিল, মানে ওই যে ভয় লাগার ব্যাপারটা। তো এইরকম ওই জায়গাটা ইটস নট সেফ অলসো, মানে পরে আমরা জানতে পারি ওই জায়গাটা অতটা সেফ নয়, মানে কেউ যাওয়ার আগে খোঁজ খবর করে তারপরে থাকাটা খুব দরকার। হ্যাঁ, আচ্ছা, শ্রমণা তো অনেক জায়গায় ঘুরেছে, এখনো পর্যন্ত কোন জায়গাটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ফেভারিট জায়গা হচ্ছে কার্শিয়াং। আচ্ছা, মানে আমার খুব স্বপ্ন আমি ওখানটা বাড়ি বানাবো। নিশ্চয়ই হবে। শ্রমণার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, আরেকটা যদি গান শুনি এবার অন্য ভাষায়। আমার একটা রাজস্থানি ফোক সং। একদম একদম। এটা ইউটিউবে আছে, আমার বাবার সাথে এটা একটা ডুয়েট ছিল। আচ্ছা। सावरिया घटमई रे रवैया घटमई, सावरिया घटमई रे रवैया घटमई, थन कटे थन कटे थन कटे थन कटे थन कटे वारवा जाओ रे सावरिया घटमा ओ जियो। এর সাথে একটা ডুয়েট ছিল বাবার সাথে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শ্রমণার গলায় তো গান শুনলাম, এছাড়াও কিন্তু শ্রমণা গান লেখে। গান লেখার সময় অনেক সময় কি হয়, আমাদের দুঃখ থেকে লেখা বেরোয়, আনন্দ থেকে বেরোয়, বা হাঁটতে হাঁটতেও বেরোতে পারে। তো এরকম কোনো এক্সপিরিয়েন্স শ্রমণার যদি থাকে সেটা যদি শেয়ার করো। একদম, আমার
জানি না আমি আনন্দে কতটা লিখেছি আমার মনে নেই, তবে আমি একাকিত্বে বেশি লিখি, দুঃখেও আসে মাঝে সাঝে। আর হ্যাঁ, আমি খুব আইসোলেশনে ভালো লিখতে পারি। আমার এটা মনে হয় যে যখন আমি নিজের সাথে নিজে বেশি স্পেন্ড করি। মানে আপনাদের এটা বললেও খুব অদ্ভুত লাগবে হয়তো, মানে জানি না, আমি আমার নিজের মানুষের সাথে তো প্রচুর স্পেন্ড করি, কিন্তু ম্যাক্সিমাম সময়টাই আমি নিজের সাথে স্পেন্ড করি। সেটা কোথাও ট্রাভেল করি বা একা ঘরে থাকি। হ্যাঁ, তো আমার মনে হয় সেই সব সময়গুলো যখন আমি নিজের সাথে নিজে স্পেন্ড করি তখন গানটা আসে, এবং ট্রাভেলে গানটা আসে, মানে এমনভাবে গান আসে, মানে আমি কি বলবো ওটা, মানে আমি স্কুটি চালিয়ে একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ আমি এখানে একটা জায়গায় মানে পার্ট টাইম পড়াই, ঠিক আছে। হ্যাঁ, তো সেইখানে আমার যখন যেতে হয়, তো সেই আমি রাস্তা দিয়ে আমাকে মানে একটা জঙ্গল আসে আর কি, সেই মাঝখান দিয়ে আমাকে রাইড করে যেতে হয় মোটামুটি 20 মিনিট মতো। সেই 20 মিনিটসে আমার মানে গান আসবেই, এটা লক্ষ্য করেছি। মানে পুরো রাস্তায় যখন শুনশান, কেউ লোক নেই, আমি এরমও দিন গেছে পুরো অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে, তখন আমার বিভিন্ন লিরিক্স আমার মাথায় আসে। ইভেন যখন আমি পাহাড়ে ঘুরতেও যাই, এই রিসেন্টলি আমার হয়েছে, যখন মানে চেরাপুঞ্জিতে ঘুরতে গেছিলাম, রাস্তায় মানে ট্রাভেল করছি, মানে রাস্তায় স্কুটি চালিয়ে যাচ্ছি, অন রোড আমার এত মানে সুর আসছে, এত কথা আসছে, যেগুলোকে অন স্পট না নিকলে আবার হারিয়ে যাবে। তো এইরকম এমন অভিজ্ঞতা এসেছে, মানে সেই সময় আমাকে সাইডে পার্ক করে গানটা রেকর্ড করতে হয়েছে বা লিখতে হয়েছে এনি হাউ, যাতে আমি পরে ভুলে না যাই। মানে এইরকম ধরনের আমার গান লেখা বা গান শুরু করার অভিজ্ঞতা। যখন যে সিচুয়েশনে থাকো সেরকম টাইপেরই কি তখন লেখা আসে, না পুরো আলাদা রকম? মানে ধরো একা হেঁটে যাচ্ছ বা একা স্কুটি চালিয়ে যাচ্ছ, তখন হয়তো পাহাড় নিয়ে কোনো একটা গান বা না ওরকম, হ্যাঁ পাহাড় নিয়েও আসে, পাহাড় ছাড়াও আসে, অন্যরকমও আসে। মানে আমি এখন হ্যাঁ এখন আমি বলছি না, মানে কিছু একটা আমার আছে প্ল্যান। তো হ্যাঁ, মানে সুরটা এত অদ্ভুত একটা সুর এসছে আমার মনে, যেটা একেবারে ইউনিক। মানে আমি ভাবিনি এরকম কিছু আমি করতে পারি, এরকম কিছুটা লিখতে পারি। হ্যাঁ, তো আই থিঙ্ক তোমরা সবাই ওয়েট করে থাকো যে মেবি আমি হয়তো ইন ফিউচার আমি কোনো একটা অন্য ধরনের গান নিয়ে আসবো, টোটালি আলাদা। আচ্ছা, শ্রমনার থেকে ভবিষ্যতে মানে লাইন আপ আর কীরকম গান রেডি হয়ে আছে, মানে তুমি খুব শিগগিরই দেখতে পাবো, এরকম কিছু আছে? হ্যাঁ, আমার মানে একটা ফোকি এখন কাজ চলছে। আচ্ছা, হ্যাঁ ফোকি কাজ চলছে, ওটা রিলিজ করার প্ল্যান? হ্যাঁ রিলিজ আমার মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ভালোভাবে বড় করে একটা রিলিজ হচ্ছে। দেখা যাক। হ্যাঁ, সব অডিও প্ল্যাটফর্মে থাকবে তার মানে? হ্যাঁ, একদম। শ্রমনাকে জিজ্ঞেস করবো একদম শেষে অডিয়েন্সকে কি বলবে? আমার মনে হয় যে সবাই আমার পাশে থাকুক, আমার গানকে সবার মাঝে ছড়িয়ে দিক, নতুন নতুন যে গানগুলো আসছে সেগুলো সবার কানে পৌঁছোক। আর মানে বিভিন্ন জায়গায়, শুধু কলকাতায় নয়, যারা বাইরে আছো, যদি বাইরে আমার গান শুনে থাকো, সে গানগুলো প্লিজ লোকেদের কাছে পৌঁছে দাও। এবং আই অ্যাম অ্যাভেলেবেল। আমার মনে হয় যে যারা আমাকে সত্যি সামনে দেখতে চাও, আমার গান শুনতে চাও, আই থিঙ্ক ইউ ক্যান শেয়ার মাই কন্ট্যাক্ট নাম্বার উইথ দেম, অ্যান্ড ইটস নট আ প্রবলেম। আমি গানও গাই, আমি শো করি, আমার একটা ব্যান্ডও আছে। আমি তোমাদের সামনে এসে আমি তোমাদের সামনে থেকে বিভিন্ন রকম গান শোনাতে চাই। আমার মনে হয় সেটাই আমার লক্ষ্য। মানে সিনেমায় গান করতে কে না চায়, কিন্তু তোকে যোগাযোগ করবে সেটাই তুই বলে দাও। আমি ফেসবুকে আছি, ফেসবুকে মেসেঞ্জারে আমাকে হাই লিখে পাঠাতে পারো, তারপরে আমি কন্ট্যাক্ট করে নেবো। আমার নাম শ্রমনা দে, SHROMONADEY, শ্রমনা দে। আমার ডিপিতেও আমার ফটো দেওয়া আছে। তো বিভিন্ন আমি শো করে থাকি, তো আপনারা আমাকে কন্ট্যাক্টও করতে পারেন। আজকের কফিটাও কিন্তু শ্রমনা বানিয়েছে, খুব ভালো হয়েছে। আর অনেক কিছুই আজকে জানা হলো, শোনা হলো। শ্রমনাকে বলবো শেষটা একটা যেন গান দিয়ে করে। चार चराग तेरे वर्ण हमेशा, चार चराग तेरे वर्ण हमेशा, पंचवा में वारण आयो भला झूले लालड़ सिंदरी दा से वरदा सखी शाहबाज कलंदर, हाय दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरे, लाल मेरे, भूबा
কোন মোহন গোরা, কোন মনি জনার মনোহরা গো, আমি নয়নেতে নয়নে রেখে আর ফিরব না, আমি নয়নেতে নয়নে রেখে আর ফিরব না, না না। আমায় হৃদয় মাঝে রাখো, ছেড়ে দিও না, একদম। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না।